فنوى بأعداد كل حرف ألفا. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بما يوعى فبشرهم بعذاب أليم إلا الذين ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم ارزقنا بكل حرف من القرآن حلاوة وبكل هجاء من القرآن جزاء. اللهم ارزقنا بالآل في أولا فأولا قريب. والحمد لله لا إثم هذا قرآن المبين. سبحان ربك رب العزة عما يصفون وسلام جانا إنا نسينا وأخطأنا ربنا تقبل منا فإنك أنت السميع العليم. بسم الله الرحمن الرحيم. ألف الله. اللهم صل على محمد وآله وصحبه بأعدهما في جميع قرآن حرفا وبأعداد كل حرف ألف. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. আসসালামু আলাইকুম। অবশেষে আমার কোরআন শরীফটা খতম হলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার এই যে কোরআন খতমটা আমাকে যে কতটা প্রশান্তি দিয়েছে, এবং আমি যে কথাটা বলেছিলাম যে এবার আমি কোরআন খতম দিয়েই ছাড়বো, তো সেই খতমটা কিন্তু ইনশাআল্লাহ আমার হয়ে গিয়েছে। আমার এই কোরআন খতমটা হয়েছে ১৯ রোজাতেই। তো ভিডিওটা আমি শেয়ার করতে পারি নাই, কারণ আমার মা যেহেতু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তো তার একদিন পরই এই ভিডিওটা আমার শেয়ার করার কথা ছিল। তো যাই হোক, তো সবাই তো জানেন আমার মা অসুস্থ ছিল, এ কারণে কিন্তু আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি। কোরআন শরীফটা খতম দিয়ে আমি আমার মনে যা এসেছে তাই আল্লাহর কাছে বলেছি, সবার জন্য দোয়া করেছি। তো যাই হোক, এরপর কি ঘটেছে সেগুলো তো আপনারা দেখতেই পেয়েছেন যে আমার মা কতটা অসুস্থ হয়ে পড়েছে। তবে সবচাইতে খুশির একটা বিষয় হলো, আমি কোরআন শরীফটা খতম দিয়ে আমি মোনাজাতটা শেষ করার সাথে সাথে কিন্তু অঝরে বৃষ্টি নেমেছিল। আর সেই দিন আমাদের এই সাভার এলাকাতে প্রথম বৃষ্টি হয়। বৃষ্টিটা প্রায় দুপুর 3:30 কি 3টা নাগাদ আর কি হয়েছিল। তো আমি বৃষ্টিটা দেখে এত খুশি হয়েছিলাম, কারণ বৃষ্টিটা হওয়া খুব বেশি প্রয়োজন ছিল। তো আমি আল্লাহর দরবারে এত শুকরিয়া আদায় করছিলাম যে যাই হোক, অবশেষে বৃষ্টির দেখাটা পেলাম। তো আমি একেবারে সকালবেলা মোটামুটি কাজকর্ম গুছিয়ে এরপর কিন্তু আমি কোরআনটা নিয়ে বসেছিলাম। তো কোরআন খতম দিয়ে এরপর আমি বাইরের দৃশ্যটা একটু দেখলাম, দেখে এরপর চলে আসছি রান্নাঘরে। তো ইফতারগুলো ভাজতে দিয়ে আপনাদের সাথে আমার গুছানো ঘরটা একটু শেয়ার করছি। আসলে গুছানো ঘরটাকে দেখতে তো বেশ ভালোই লাগছে, তবে অনেক আনাচে কানাচে ময়লা জমে আছে, কারণ যেহেতু 1 মাস যাবত আমি আমার ঘর দুয়ারগুলো পরিষ্কার করি না। তো চিন্তা করেছি যে আলহামদুলিল্লাহ কোরআন শরীফটা যেহেতু খতম হয়ে গিয়েছে, এবার আমি ধীরে সুস্থে কাজগুলো করে নিতে পারবো। তো
আসলে আমরা যেভাবে সবকিছু পরিকল্পনা করি সেই মোতাবেক যে সবকিছু হয় তা কিন্তু না। তো কোথাও না কোথাও কোনো কিছুর ঘাটতি কিন্তু থেকেই যায়। তো আমি যতই পরিকল্পনা করি না কেন তো সেই পরিকল্পনার উপরেও কিন্তু আরেকজন আছেন, তিনি হচ্ছে মহান আল্লাহ তাআলা। তিনি যেটা যেভাবে নির্ধারণ করে আমার জন্য রেখেছেন সেটাই কিন্তু হবে। তো এইখানে আমি ঝটপট করে আমি বেগুনি, আলুর চপ, বড়া আর ছোলা এগুলো রেডি করে নিলাম। আর আমি আসলে এবার চেয়েছিলাম যে আমি কিছু ইফতার আর কি মসজিদে এবং প্রতিবেশীদেরকে দিব। আসলে আমি এত ব্যস্ত হয়ে পড়েছি, বিশ্বাস করবেন না আপুরা। আমি যে কি রেখে কি করব আমি নিজেই দিশেহারা হয়ে পড়ছি। এখনো পর্যন্ত আমি ঈদের কোনো কেনাকাটা আমি ওইভাবে করতে পারি নাই। তো বাচ্চাদের জন্যও না বা আমার জন্যও না। অনলাইনে আমি যে জামা কাপড়গুলো অলরেডি দেখেই যাচ্ছি। তো গত বছর তো অনলাইন থেকে জামা কাপড় কিনে ঠকে গিয়েছি। এবছর অর্ডার দিয়েও আবারও একটু কনফিউশনে আছি যে আসলে অনলাইনে ড্রেসগুলো কেমন না কেমন হবে। তো দেখা যাক, এখনো পর্যন্ত আমি দেখা যায় ফেসবুকে দেখেই যাচ্ছি। যদিও আ আম তারা আর অর্ডার হয়তোবা নিবে না বা বেশি দিন সময় নাই। তো ইতিমধ্যে আমি একটা পেজে কিন্তু অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি। তো সেখানে আবারও দেখা যাচ্ছে যে সাইজে কোনো কাপড়-চোপড় মেলে না। আসলে যেটা পছন্দ করি সেটা সাইজ অনুযায়ী হয় না। তো আমার জন্য তো আসলে তেমন কোনো প্যারা নাই। সমস্যা হচ্ছে আমার মেয়েদের জন্য। বাচ্চা-কাচ্চারা ঈদের সময় যদি জামা কাপড়টা পরতে না পারে তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। তো আসলে মা অসুস্থ না হলে সবকিছু ঠিকঠাক থাকতো। মার অসুস্থতার কারণে আমার সবকিছু আরকি এলোমেলো হয়ে গিয়েছে। এদিকে যখন তেলটা আমি রিফিল করতেছিলাম, আমার বাসায় কিন্তু কারেন্ট ছিল না। আপনারা বুঝেছেন কিনা জানি না। হঠাৎ করে না এই জায়গাতে কি যেন একটা ব্লাস্ট হয়েছে। ভিতরের কোনো একটা দোকানে অনেক পরিমাণে ধোঁয়া উঠছিল। তো ধোঁয়াটা হয়তোবা ওইভাবে ক্যামেরাতে আসে নাই। তো পরবর্তীতে দেখলাম যে না, সব স্বাভাবিক হয়ে গিয়েছে। এই তো ছিল আমার ইফতারের আয়োজন। তো সন্ধ্যাবেলা আমরা টি টেবিলে বসে এই যে ৩ মা মেয়ে এখন ইফতারটা করে নিচ্ছি। আমি কোরআন শরীফ খতম দিব করে আমি ভেবেছিলাম যে এবার ইফতার আয়োজনগুলো শেষের দিকে অন্যরকম থাকবে। তবে আমার জুই বারবার বলতেছিল, "মা, মুড়ি মাখা ছাড়া ইফতারি ভালোই লাগে না।" তো মেয়েরা যেটা পছন্দ করবে সেটাই আসলে বানাতে ভালো লাগে। তো এই কারণে কিন্তু আমি মেয়ের পছন্দ অনুযায়ী ইফতারিগুলো এভাবে ভাজা পোড়াটাই বেশি করছি। আর তেলটা কিন্তু ইফতারির আগে এভাবে আমি আরকি জারে তেলের জারে আমি রেখে গিয়েছিলাম। এতে করে দেখা যায় কি বোতলের মধ্যে কিন্তু একটু তেলও আর অবশিষ্ট থাকে না। তো আমার আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? এটা কিন্তু এখনো পর্যন্ত আমি জিজ্ঞাসা করি নাই। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসলে অনেক আপুরা হয়তোবা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন, অনেকেই যাবেন। তো হয়তোবা ভাইয়াদের ছুটির অপেক্ষাতে আছেন। তবে আমার কিন্তু গ্রামে যাওয়া হবে না। আমি এখানেই কিন্তু এবার ঈদটা করব। তো যাই হোক, ভিডিও প্রতিদিনই দেওয়ার জন্য চেষ্টা করব। কারণ এখন কিন্তু আমার এই ২-৩ দিন যাবৎ আমি রেগুলার ভিডিওগুলো দিতে পারছি না। তো ইফতারি শেষ করে আমি কিন্তু চা খেয়েছিলাম। চা খাওয়ার পরে যে সবকিছু ধুয়ে আবার রেখে দিলাম। তো আমি চিন্তা ছিল আরকি যে আমি আসলে কি কাজ করব। তো উম আজকে চিন্তা করেছি যেহেতু কোরআন শরীফটা খতম হয়ে গিয়েছে, আমার মনের ভিতরে কিন্তু অনেক আনন্দ কাজ করছিল। কেন করছিল আসলে বুঝতে পারি না। কোরআনটা খতম হওয়ার কারণে বেশি আনন্দ লাগছিল। আবার একদিক থেকে খুব মন খারাপ হচ্ছিল যে রেগুলার কিন্তু কোরআনটা পড়তে অন্যরকম একটা মায়া বসে গিয়েছে। তো ভাবলাম এখন যেহেতু রাতের বেলা তো কিছু টুকটাক কাজ করে ফেলি। তো আমি কিন্তু হাঁড়ি পাতিলগুলো গুছিয়ে চলে আসছি ফ্রিজটা গুছিয়ে নেওয়ার জন্য। ফ্রিজের ভিতরের অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে আছে। তো আমি ফ্রিজটা এই যে দেখেন কি এলোমেলো অবস্থায় আছে। তো ভাবলাম যে ফ্রিজটা যেহেতু রাতের বেলা এখন হাতে কোনো কাজ নাই, তো ফ্রিজটাই আমি গুছিয়ে ফেলি। আমার ফ্রিজটা কিন্তু একেবারে পরিষ্কার আছে।
তো এটাকে এখন আর ওইভাবে সাবান টাবান দিয়ে ডিপ ক্লিন করতে হবে না। আর এই যে দেখেন, এই চালগুলো গতকালকে ভাত রান্নার জন্য বেশি ধুয়ে ফেলেছিলাম। তো সেই চালটা আমি ধুয়ে তারপর পানি ঝরা দিয়ে এভাবে নর্মালে রেখে দিয়েছি। দেখলাম যে চালটা বেশ ঝরঝরে আছে। তো এখন আর কি এই চালটা দিয়ে আমি ভাত রান্না করে ফেলবো। আর রাতের তেমন কোনো রান্না বান্না নাই। তো জবার আব্বু আর কি অফিস থেকে খাবার নিয়ে আসছিল। তো ওদের আর কি ইফতার পার্টি হয়েছে, তো বিরিয়ানি দিয়েছিল, সেটাই 3 মা মেয়ে খেয়ে নেব। আর ওই রাতের জন্য দেখা যায় ভাত রান্না করব, অথবা ভোর রাতে উঠে ডিম বা দুধ জাল করে আর কি খেয়ে নেব। তো আমার এই ভিডিওটা কিন্তু আমি আবারও বলছি, আমার মা অসুস্থ হওয়ার আগের দিনের ভিডিও। এটা আমার আর কি 19 তারিখের ভিডিও ছিল। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আসলে আমার হাতে তেমন কোনো ভিডিও আর কি এই মুহূর্তে জমা নাই। তো ভাবলাম যে এই ভিডিওটা দেখলাম যে আসছে, তো এটাই এডিট করে ছেড়ে দেই। আর এদিক থেকে আমি এই যে সব কিছু আমি পেপারে যা যা ধুলাবালি ময়লা আর কি পড়েছিল, তো সেগুলো পরিষ্কার করে নিলাম। আসলে ফ্রিজ যতই বন্ধ অবস্থায় থাক না কেন, তারপরে দেখবেন ফ্রিজে এটা সেটা কিন্তু ময়লা পড়ে, আবার মাঝে মাঝে কিন্তু চুলও পাওয়া যায়। তো আমি তো অবাক হয়ে যাই মাঝে মাঝে যে চুলগুলো কোথা থেকে আসে। তো এদিক থেকে আমি পেপারগুলো খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো এদিক থেকে কিন্তু আমি প্রত্যেকটা পেপার এক এক করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এরপর দেখলাম যে রুমালটা ভিজিয়ে যদি ভালো করে মুছে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো আমি কিন্তু রুমালটা ভিজিয়ে খুব ভালোভাবে তো পরিষ্কার করে নিলাম। আর এখানে আমার শুটকির বক্সগুলো আমি এভাবেই রেখে দিয়েছি। তো এগুলোকে এখন সব সরিয়ে তারপর আমি এই ড্রয়ারটাও কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে নেব। আচ্ছা, আমি এখন একটা কথা বলি, আমি জানি না যে এই পর্যন্ত আমার কোন কোন আপুরা আমার সাথে ধৈর্য সহকারে আছেন। আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করি, আমি যখন যে আপুদের ভিডিওগুলো দেখি, যদিও কমেন্টটা ছোট করি, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখে আসি। তবে সত্যি কথা বলতে যে সংসারের কাজকর্ম সব কিছু ফেলেও সব কিছু ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করি আপুদের ভিডিওগুলো দেখার জন্য। সেখানে যদি আমার আপুরা এসে একটা ভিডিও ফুলভাবে না দেখে হুট করে একটা কমেন্ট করেন, অথচ দেখা যায় সেই কমেন্টের রিপ্লাইটা আমি আমার ভিডিওতে অলরেডি দিয়ে দিয়েছি, কিন্তু তার আগে আপনারা কমেন্টটা করে ফেলেন কথাগুলো শোনার আগে। তো তারপরে আবার একটা প্রশ্ন করেন। তো আমি সে সকল আপুদের উদ্দেশ্যে বলবো যে দয়া করে এই কাজটা কেউ করবেন না। কারণ এভাবে আজকের পর থেকে আপনারা যদি কেউ কোনো কমেন্ট করেন ফুল ভিডিও না দেখে, কথা না শুনে, আমি দ্বিতীয়বার সেই কথাগুলোর রিপ্লাই আর দ্বিতীয়বার আমি করব না। তো এটা আজকে থেকে বলেছি, কারণ একই কথা বারবার বলতে ভালো লাগে না। আমি অলরেডি আমার ভিডিওতে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, বা কথাগুলোও আমি উত্তর বলে দিয়েছি। তো যারা ভিডিও দেখেন না ঠিকঠাক মতো, বা কথা শুনেন না, বা অল্প কিছুক্ষণ ভিডিওটা দেখে তারপর আবার বের হয়ে চলে যান, আবার সেই বিষয়ে একটা কথা জিজ্ঞেস করেন, আমি সে সকল আপুদের উদ্দেশ্যে বলছি যে দয়া করে তাহলে ভিডিওটা ক্লিক করারই দরকার নাই। তো সেটা হোক সাধারণ দর্শক আপু, এবং হতে পারে সেটা কোনো ইউটিউবার আপুরা। তো আসলে যদি ব্যস্ততা বেশি থাকে, আমি জোর করব না যে আপনারা আমার ভিডিওগুলো দেখে থাকেন। যারা ভালোবাসার দিক থেকে দেখেন তারা কিন্তু A to Z কথাগুলোই শুনে থাকেন। তো যাই হোক, এ বিষয়ে আর কোনো কথা না বলি। আসলে কথাটা বলতামও না। গতকালকে আমি যখন রাস্তায় আর কি একটা প্রয়োজনে রাতের বেলা বাসা থেকে বের হই, তো হঠাৎ করে আমার পরিচিত একজন আমাকে জিজ্ঞাসা করলো যে ভাবি, আপনার মায়ের এখন কি অবস্থা? তো আমি তো বললাম যে আমার মা অসুস্থ। ভাবি, আপনি কিভাবে জানেন? তো পরবর্তীতে বলতেছে আমি ভিডিওতে দেখলাম। অথচ আমার ভিডিও কিন্তু ভাবিটা দেখে আমি জানিই না। তো মাঝে মাঝে আমার সাথে দেখা হলে আমার কাজের বিষয় এটা সেটা কি বলে, তখন আমি বুঝি যে ভাবি হয়তোবা আমার ভিডিও দেখেছে। তো যাই হোক, আসলে ফুল ভিডিওটা দেখলে তারপর কিন্তু সেখানে অ্যান্সারটা পেয়ে যায়। তবে ফুল ভিডিওটা না দেখে এই যে ভাবি যেমন আমাকে প্রশ্ন করে বসলো যে ভাবি, আপনার মায়ের এখন কি অবস্থা? তো আমি পরবর্তীতে ভাবিকে বললাম যে আমি ভিডিওতে ডিটেলস বলে দিয়েছি আপু। তারপরও আবার বলছি যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন মা মোটামুটি আপনাদের দোয়ায় সুস্থ আছে।
তো এই হলো একটা অবস্থা আর কি। আর আমার কিছু রিলেটিভ আছেন যারা কিনা একদম চুপি চুপি আমার ভিডিওগুলো দেখেন কিন্তু কমেন্ট করেন না, কি তারা কিন্তু A to Z আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনেন এবং আমার কাজগুলো খুব ফলো করেন। তো যাই হোক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এদিক থেকে দেখেন ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে আমার একটা কৌটা থেকে না অনেকগুলো আর কি কালো জিরা আর তিল পড়ে গিয়েছে, তো সেগুলো আমি আবার তুলে নিলাম। আর ডিপের অংশটা দেখাচ্ছি যে কি এলোমেলো অবস্থায় আছে। তো এখান থেকে আমি একটা দুধ নামিয়ে নেব, আর অফ ক্যামেরাতে আমি পুরো ডিপের অংশটা কিন্তু গুছিয়ে নিয়েছি। তো মোটামুটি একটা কাজ শেষ হয়ে গেল, আর পরবর্তীতে অন্যান্য যত কাজ আছে ধীরে ধীরে করব। এই যে দুধটা নামিয়ে রাখলাম, এখন জবার আব্বু যে আর কি অফিস থেকে পার্সেলটা নিয়ে আসছে আর কি খাবারের, তো সেটা আমি এখন নিয়ে নিচ্ছি। তো জবার বাবা বারবার বলতেছিল যে এটা খেয়ে ফেলো, না হলে নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম নষ্ট হওয়ার আগে এটা বাচ্চাদেরকে দিয়ে দিয়ে ওরা খেয়ে নেবে। তো 3 মা মেয়ে ভাগাভাগি অল্প অল্প করে করে আর কি খেয়ে নিলাম। আর পান্তা ভাত আছে, ভাজা পোড়া আছে। ভাজা পোড়াগুলো জবার বাবা যেহেতু খেয়েছে, এখন আর সে ভাত খাবে না। তো আমি ওই রাতের জন্য অল্প করে কিছু ভাত আর কি বসিয়ে দিব, সেই সাথে দুধটা জাল করে নেব। আর পান্তা আছে, তো আমি আর পান্তা খেতে কিন্তু খুব ভালো লাগে ইফতারির পরে। তো পান্তাটা আর কি আমি ডিম ভেজে তারপর আর কি খাবো। আর এখানে দেখলাম 2টা শসা আর একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছে, 3টা শসার পিস দিয়েছে। এই যে দেখেন কিছু ভাজা পোড়া রয়ে গিয়েছে, পান্তা রয়ে গিয়েছে। তো ভাজা পোড়াগুলো আমি বাচ্চারা যদি খায় খাবে, না খেলে এগুলো নর্মালি রেখে দিব। আর এই তো আমি এখন বাচ্চাদেরকে আর কি পোলাওটা খাইয়ে তারপরে জবা বলল মা মাথায় তেল দিয়ে দাও। তো ওর মাথায় যখন তেল দিচ্ছিলাম তখন আমার মায়ের কথা খুব মনে হচ্ছিল, আর জবার বাবা পাশে শুয়ে কিন্তু টিভি দেখতেছে। তো এদিক থেকে জবার মাথায় ভালো করে তেলটা দিয়ে এখন আমি কষে একটা বেনি করে দিব। আমার মা যখন ছোটোবেলা আমার মাথায় তেল দিয়ে দিত তখন কিন্তু একদম ফিতা ছিল, আগে লেস ফিতা নামে কিন্তু কিছু কসমেটিক্স নিয়ে তারা কিন্তু বাসায় আসতো। আচ্ছা, লেস ফিতা কারা কারা চিনেন বলবেন তো আপুরা, আপনারা কারা এই পর্যন্ত আমার সাথে আছেন? তারা কিন্তু বিভিন্ন কালারের ফিতা বিক্রি করতো। তো মা সেই ফিতা কিনে রাখতো, আর সেই ফিতা দিয়ে কষে আমার চুলটা আগে বেঁধে তারপরে এভাবে বেনি করে ফিতা দিয়ে বেঁধে তারপরে খুব সুন্দর করে পেঁচে উপরের দিকে কিন্তু একটা আর কি ফুলের মতো করে দিত। তো মেয়ের মাথায় তেল দিতে দিতে না আমার সেই ছোটোবেলার কথা আর কি মনে পড়ে গেল। তো মাথায় তেল দিয়ে দিলাম আর বললাম যে চুলগুলো একেবারে পাতলা, এই চুলগুলো না রাখাই ভালো। একটা জিনিস ফলো করেছেন, আমি জামা পরেছি, মেয়ে প্যান্ট পরেছে। এটা নিয়ে আমার ছোটো মেয়ে খুব হাসাহাসি করতেছিল যে আম্মু জামা পরেছে আর আপু প্যান্ট পরেছে। তো মা মেয়েরা যেহেতু একদম সমান সমান হয়ে গিয়েছি, 3 মা মেয়ে কিন্তু জামা কাপড়গুলো উল্টিয়ে পাল্টিয়ে এভাবে আমরা ঘরের মধ্যে পরি। এই যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখন পান্তা দিয়ে ভাত খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।